ইলাপের হাত ছেড়ে আয়াত দৌড়ে নিজের রুমে চলে আসে। এসেই ওয়াশরুমে ঢুকে পড়ে। পানি ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়ে। অনন্যার কথাগুলো তার খুব সম্মানে লেগেছে। চোখের পানি বাদ মানছে না তার। প্রায় 2 ঘন্টা পর ধীরে ধীরে বেরিয়ে আসে সে। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে দেখে নেয় একবার। কেন আমার সাথে এসব হচ্ছে? চাইলে কি আমি আর 10টা সাধারণ মেয়ের মতো চলাফেরা করতে পারতাম না? আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে একের পর এক আমার সাথে এমন হচ্ছে কেন? কেন আমার জীবন থেকে শান্তি নামক জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে? আয়াত এক মনে নিজের দিকে তাকে বিড়বিড় করে যাচ্ছে। তার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে ঠিক করে নেয় কিছুতেই আর এ বাড়িতে থাকবে না। আয়াত গিয়ে খাটে বসে পড়ে। হঠাৎ তার চোখ যায় বারান্দার দরজার দিকে। ইলাপ বুকে হাত গুজিয়ে দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আচমকা ইলাপকে দেখে আয়াত কিছুটা ভয় পায়। সে এখন ইলাপকে এখানে আশা করেনি। তখনকার কথা মনে পড়তেই কষ্টে অভিমানে মুখ ফিরিয়ে নেয়। ইলাপ আয়াতকে ভালোভাবে লক্ষ্য করে পরনে হালকা গোলাপি একটা টপ, সাথে সাদা পায়জামা। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। অনেকক্ষণ কান্না করার এই অবস্থা হয়েছে। পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। চোখ মুখ ফুলে আছে, নাকের ডগা টকটকে লাল হয়ে আছে। হাতের চামড়াগুলো খানিকটা কুঁচকে গেছে। ভেজা চুল চুয়ে চুয়ে পানি পড়ছে, যা তার জামা ভিজিয়ে দিচ্ছে। ইলাপ নিঃশব্দে এগিয়ে যায় আয়াতের পাশে। আয়াত খাটে বসে আছে। ইলাপ সামনে আসতেই আয়াত অন্যদিকে মুখ ফিরিয়ে কিছুটা সরে বসে। ইলাপ এক হ্যাঁচকা টান মেরে দাঁড় করায় আয়াতকে। চোখ মুখ কুঁচকে ফেলে আয়াত। কি হয়েছে কি? এভাবে টানাটানি করছেন কেন? ইলাপ কিছু না বলে টাওয়াল হাতে নেয়। এরপর আয়াতের চুল মুছে দিতে নেয়। আয়াত সরে যেতে নিলে ইলাপ চোখ রাঙিয়ে আদেশের সুরে বলে ওঠে, একদম নড়াচড়া করবে না। এরপর আয়াতের পিঠ ঠেকায় তার প্রশস্ত বুকের সাথে। আয়াতও বাধ্য মেয়ের মতো দাঁড়িয়ে থাকে। ইলাপ যত্ন সহকারে আয়াতের চুল মুছে দিতে থাকে। আয়াত চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। কোথাও একটা কিছুটা ভালো লাগা কাজ করছে তার। ইলাপ চুল মুছে দিতে দিতে নিজের গলার স্বর কিছুটা খাদে নামিয়ে আয়াতের উদ্দেশ্যে বলে ওঠে, রাগ করেছো আমার উপর? আপনার ওপর কেন রাগ করব? আপনি আমার কে হন? শান্ত কণ্ঠে বলে আয়াত। অনন্যার কথায় কষ্ট পেয়েছো আমি জানি। বলো, তুমি অনন্যার কি শাস্তি চাও? তুমি যেটা বলবে অনন্যার সাথে ঠিক সেটাই হবে। আমি কারো কোনো শাস্তি চাই না। আর তাছাড়া অনন্যা ভুল কি বলেছে? আজ অনন্যা বলেছে, কাল সবাই বলবে। সবার মুখ কিভাবে বন্ধ করবেন আপনি? সব মানুষকে কিভাবে শাস্তি দেবেন? আয়াতের কথা শুনে ইলাপ আয়াতের বাহু ধরে নিজের দিকে ঘোরায়। আয়াতের দুগালে হাত রেখে কিছুটা উপরে তোলে। আয়াতের মুখ শান্ত দৃষ্টিতে চোখ রাখে আয়াতের দিকে। নিজের কণ্ঠস্বর আগে নেয় কিছুটা খাদে নামিয়ে বলে ওঠে, তোমার জন্য আমি পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি আয়াজান। তোমার দিকে যতজন আঙ্গুল তুলবে সবার আঙ্গুল ভেঙে গুড়িয়ে দিতে পারি। আর যদি সবাইকে শাস্তি দিতে না পারি তাহলেও সমস্যা নেই। তোমাকে লুকিয়ে ফেলবো আমার বুকের ভেতর, নিজের অস্তিত্বে মিশিয়ে ফেলবো। আবৃত করে দেবো তোমাকে আমার নিজস্ব খোলসে। কেউ তোমার দিকে আঙ্গুল তুলতে হলে তাকে আগে আমার দিকে আঙ্গুল তুলতে হবে, আমার খোলস সরাতে হবে। আর আমার অস্তিত্ব ডিঙিয়ে তোমাকে স্পর্শ করার স্পর্ধা এখনো কারো হয়ে ওঠেনি আয়াতজান। যদি কেউ চলেও আসে তাহলে তাকে তার জীবনের বিনিময়ে এর শোধ পূরণ করতে হবে। আয়াত অবাক নয়নে তাকিয়ে আছে ইলাপের দিকে। ইলাপের বলা প্রতিটা কথা আয়াতের হৃদয়ে গিয়ে লেগেছে। পেটের মধ্যে হাজারো প্রজাপতিরা ডানা ঝাপটে ওঠে। অজানা ভালো লাগার এসে ভিড় করে আয়াতের হৃদয়ে। ইলাপ আয়াতের দিকে গভীরভাবে তাকিয়ে বলে ওঠে, এখন বলো, আমার উপর অভিমান হয়েছে তোমার, তাই তো? আয়াত কিছু বলে না, সন্তর্পণে মাথা নিচু করে নেয়। ইলাপ গোপনে হাসে, আবার বলে ওঠে, জানো তো অভিমান করলে কি করতে হয়? আয়াত প্রশ্নতুর দৃষ্টিতে তাকায় ইলাপের দিকে। ছোট্ট করে জিজ্ঞেস করে, কি? ইলাপ ফিসফিসে বলে ওঠে, অভিমান করলে চুমু খেতে হয়। আয়াত এক ঝটকায় ইলাপের থেকে দূরে সরে যায়। চোখ বড় করে তাকায় ইলাপের দিকে। কি যা তা বলছেন? সত্যি কথাই তো বললাম। আদর ছাড়া মানুষের অভিমান ভাঙবে কি করে? অভিমানের পর একটু ভালোবাসা আর আদর খুব প্রয়োজন, বুঝলে? আয়াত নিজের কানে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে, চুপ করুন, অসভ্য লোক কোথাকার! ইলাপ পকেটে হাত গুজে বাঁকা হাসে। এইদিকে আয়াত লজ্জে লাল নীল সবুজ হয়ে যাচ্ছে।
ইলাপের দিকে তাকাতে পারছে না সে। তার কান দুটো গরম হয়ে গেছে, রীতিমতো কান দিয়ে ধোয়া উঠছে। আয়াতের লজ্জারাঙ্গা মুখটা দেখতে ইলাপের ভালোই লাগছে। আয়াতকে আরেকটু লজ্জায় ফেলতে ইলাপ আবার বলে ওঠে। এদিকে আসো, তোমার অভিমান ভাঙিয়ে দেই। আমতা আমতা করে বলে ওঠে। আমি কোনো রাগ অভিমান কিছুই করিনি। বের হন আপনি রুম থেকে এক্ষুনি, বের হন। ইলাপ স্ট্যাচুর মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। আয়াত আবার বলে ওঠে। ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। বলে ইলাপকে পাশ কাটিয়ে চলে যেতে নাই। ইলাপ খপ করে আয়াতের হাত ধরে ফেলে। ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় আয়াতের সামনে। আলতো হাতে আয়াতের সামনে আসা চুলগুলো কানের পিছে গুজে দেয়। ফিস ফিস করে বলে ওঠে। লজ্জা পেয়ে তোমাকে এখন একদম চেরি ফলের মতো লাগছে আয়াজান। মন চাইছে টুপ করে খেয়ে ফেলে। বলেই বাঁকা হাসে। আয়াত এবার লজ্জায় কেঁদে দিবে অবস্থা। সে ইলাপের হাত থেকে ছোটার জন্য ছটফট শুরু করে দেয়। ইলাপ কিছুটা বিরক্ত হয়। এত ছটফট করছো কেন? সোজা হয়ে দাঁড়াও। আয়াত শুনে না ইলাপের কথা। সে ইলাপের হাত থেকে ছোটার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এবার ইলাপ আয়াতের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। দরজার পাশে থাকা স্ট্যান্ড থেকে একটা বড় সাইজের ফুলের টব হাতে নিয়ে আয়াতের হাতে ধরিয়ে দেয়। আয়াত ফেলে দিতে নিল, পরক্ষণে আবার ধরে ফেলে। ইলাপের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। এটা অনেক ভারী, আমার হাতে কেন দিয়েছেন? ইলাপ শান্ত কণ্ঠে বলে। ভারী দেখেই দিয়েছি যাতে তোমার ছটফটানি কমে আর সোজা হয়ে দাঁড়াতে পারো। আয়াত ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় ইলাপের দিকে। ইলাপ নিজের বুকের উপর হাত দিয়ে হাসকি স্বরে বলে ওঠে। উফ, আর কতবার প্রেমে পড়বো বলো? এইভাবে তাকালে তোমাকে অনেক জোশ লাগে আয়াজান। আয়াত ভীষণ লজ্জা পায়। মনে মনে ভাবে, কোন পাগলের পালেই পড়লাম। ভাবনার মাঝে ইলাপ আয়াতের গালে টুপ করে চুমু খায়। এরপর দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এইদিকে আয়াত পাথর হয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য সে জমে গেছে। এই অবস্থায় তাকে দেখলে যে কেউ স্ট্যাচু ভাববে। দূর থেকে ইলাপ একবার আয়াতকে দেখে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আয়াত আবারও লজে লাল নীল সবুজ হয়ে যায়। ফুলের টবটা রেখে দিয়ে বিড়বিড় করে বলে ওঠে। অসভ্য জিরাফ কোথাকার! অত্যাধিক জ্বরে কাঁপছে আয়াত। অনেকক্ষণ পানি নিচে থাকায় জ্বরে তার এই অবস্থা। ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে সে। জ্বরের কারণে নড়াচড়াও ঠিকভাবে করতে পারছে না। রাতে ডিনার করে আসার পরপরই গড়গড়ে করে ওয়াশরুমে গিয়ে সব উগলে দেয়। কোনো রকমে এসে শুয়ে পড়ে। তার শরীরে কোনো শক্তি নেই। রাত 12:45। আয়াতের ফোন। সে কখন থেকে মেসেজ বেজে চলেছে। মাত্র একটু চোখ লেগে এসেছিল তার। জ্বরের তীব্রতা আরও বেড়ে গেছে। আশপাশে হাঁটে ফোন খোঁজার চেষ্টা করে। তার বালিশের এক কোণে ফোনটা পায়। হাতে নিতে নিতে কলটা কেটে যায়। আয়াত নিভু নিভু চোখে তাকায়। 11 বার কল এসেছে একটা নাম্বার থেকে। ফোন হাতে থাকতেই আবার কল আসে। আয়াত ফোনটা রিসিভ করে কানে নাই। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। হ্যালো। আয়াত, রুমের দরজা খোলো জলদি। কর্কশ কণ্ঠ ইলাপের। ইলাপের কণ্ঠ কর্ণ করে পৌঁছাতে আয়াত মোবাইলটা একবার সামনে আনে। নাম্বারটা একবার দেখে নেয়। ইলাপতি সেভ করা। ওনার নাম্বার আমি আবার কখন সেভ করলাম? আর উনি বা আমার নাম্বার কোথা থেকে পেয়েছে ভাবে আয়াত। ভাবনার মধ্যে ফোন থেকে আবার আওয়াজ আসে। ফোনটা কানে নেই আয়াত। কি হলো? এক কথা কয়বার বলতে হয়? দরজা খোলো। আয়াতের শরীরে কোনো শক্তি নেই। সে এখন উঠে দরজা খুলতে পারবে না। তাই সে ধীরে ধীরে বলে ওঠে। কেন? তোমাকে দরজা খুলতে বলেছি আমি। কালকে সকালে আসিয়েন, এখন আমি দরজা খুলতে পারবো না। আয়াত, লাস্ট বার বলছি দরজা খোলো, নাহলে আমি দরজা ভেঙে ভেতরে চলে আসবো। নিরুপায় হয়ে উঠে পড়ে আয়াত। এরপর পুরো গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ধীরে ধীরে আগায়। দুর্বল পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। ইলাপ রুমে ঢুকে বারান্দায় থায়ের কাছে চলে যায়। এরপর জোর করে থায়ের লকটা ভেঙে দেয়। আয়াত হাবলার মতো তাকিয়ে আছে ইলাপের দিকে। ইলাপ পেছনে ফিরে ডাকে গজগজ করে বলে ওঠে। দরজাটা লক করে রেখেছিলে কেন? এটা লক না করে রাখলে তো আমাকে এতক্ষণ অপেক্ষা করতে হতো না। ইলাপের কণ্ঠস্বর শুনে আয়াত কিছুটা কেঁপে ওঠে। ইলাপ এবার পূর্ণ দৃষ্টি রাখে আয়াতের উপর। সাথে সাথেই তার সকল রাগ উধাও হয়ে যায়। চোখে মুখে ক্লান্তি ভার করে। আয়াতের পুরো শরীর ব্ল্যাঙ্কেট দিয়ে জড়ানো। দরজা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ঠোঁটজোড়া ফ্যাকাশে রং ধারণ করেছে, যা এই মুহূর্তে তীর তীর করে কাঁপছে। ইলাপ এগিয়ে যায় আয়াতের দিকে।
আয়াত দরজা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে এক পা এগুতে ঢলে পড়ে যায়। ইলাপ এগিয়ে গিয়ে ধরে নেয় আয়াতকে। আয়াত নিভু নিভু চোখে তাকায় ইলাফের দিকে। ইলাপ এক হাত আয়াতের কপালে রাখে। শিউরে ওঠে সে। তার মনে হলো সে উত্তপ্ত আগুনে হাত দিয়েছে। চোখ গরম হয়ে যায় তার। রাগী চোখে তাকায় আয়াতের দিকে। গম গমে সরে বলে ওঠে, এত জ্বর বাঁধিয়ে ফেলেছো আর আমাকে জানাওনি? প্রয়োজন কি ছিল এতক্ষণ ধরে শাওয়ার নেয়ার? আয়াত কথা বলার অবস্থায় নেই। সে নিজের পুরো ভর ছেড়ে দেয় ইলাপের হাতের উপর। ইলাপ একটা তপ্ত শ্বাস ছেড়ে আর কিছু না বলে আয়াতকে কোলে তুলে এগিয়ে যায় খাটের দিকে। খাটে শুইয়ে দিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে নেয়। থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে নেয়। পুরো 104 ডিগ্রি জ্বর। ইলাপ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। উঠে গিয়ে একটা বাটিতে করে পানি আর ছোট্ট একটা টাওয়াল নিয়ে আসে। বসে পড়ে আয়াতের পাশে। টাওয়াল পানিতে ভিজিয়ে আয়াতের কপালে উল্টে পাল্টে দিতে থাকে। অনেকক্ষণ এরকম করে দেওয়ার পর কিছু একটা ভেবে দ্রুত পায়ে বের হয়ে যায় আয়াতের রুম থেকে। প্রায় 10 মিনিট পর হাতে একটা ট্রে নিয়ে রুমে প্রবেশ করে ইলাপ। ট্রেটা বেডসাইড টেবিলে রেখে তাকাই আয়াতের দিকে। চোখ বন্ধ করে শুয়ে আছে আয়াত। কয়েক ঘন্টায় মুখটা কেমন চুপসে গিয়েছে। আয়াতের পাশে বসে হাতটাকে আয়াতের গালে। শনির অপেক্ষা তুলনামূলক ঠান্ডা হাতের স্পর্শ পেতে কিছুটা কেঁপে ওঠে আয়াত। নিভু নিভু চোখে তাকায়। ইলাপ তার দিকেই তাকিয়ে আছে। নরম কণ্ঠে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে তাই না আয়াজান? আয়াত একটা মেকি হাসি দেয়। অস্পষ্ট স্বরে বলে ওঠে, সামান্য জ্বরই তো হয়েছে। ইলাপ এক দৃষ্টিতে তাকিয়ে আবার বলে ওঠে। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। ইলাপের কণ্ঠে কাতরতা আয়াত স্পষ্ট টের পাচ্ছে। আয়াতের অনেক মায়া হচ্ছে ইলাপের জন্য। আয়াত জানে না কেন অদৃশ্য বন্ধনটাকে ইলাপের দিকে এভাবে টানে। অনেক আপন আপন মনে হয় তার ইলাপকে। আয়াতের গালে রাখা ইলাপের হাতের উপর হাত রাখে আয়াত। চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি ঠিক আছি ইলাফ। ইলাপ অন্য হাতে আয়াতের চোখের কোণে পানি মুছে দেয়। আয়াতের গাল থেকে হাত ছড়িয়ে আয়াতের বাহু ধরে আদর্শ অবস্থায় বসায়। পিঠের মধ্যে একটা বালিশ দিয়ে খাটে হেলান দিয়ে দেয়। ব্ল্যাঙ্কেট টেনে আয়াতের গলা থেকে নিচ পর্যন্ত পুরো শরীর ঢেকে দেয়। আয়াত নিভু নিভু চোখে ইলাপের কার্যকলাপ দেখছে। ভালোই লাগছে তার। এত যত্ন পেতে কার না ভালো লাগে। ইলাপের ভালোবাসা আয়াত অনুভব করতে পারে, যদিও ইলাপ তেমন প্রকাশ করে না। তাও আয়াত বুঝতে পারে। ইলাপ সাথে করে আনা ট্রে থেকে সুপের বাটিটা হাতে নেয়। আয়াত দুদিকে মাথা নাড়ে, যার মানে সে খাবে না। ইলাপ কিছু না বলে বাটি থেকে স্যুপ নিয়ে তার মুখের সামনে ধরে। আমি খাবো না ইলাফ, প্লিজ। রাতে যা খেয়েছি সব ফেলে দিয়েছি, প্লিজ আমি খাবো না। খাও আয়াত, কিচ্ছু হবে না। ইলাপ আয়াতকে আর কোনো কথা বলতে না দিয়ে খাবার মুখে ঢুকিয়ে দেয়। আয়াত নাক মুখ কুচকে ফেলে। তা দেখে ইলাপ মুচকি হাসে। ইলাপ আয়াতকে খাইয়ে দিতে থাকে। আয়াতও ভালো মেয়ের মতো খেয়ে নেয়। আর না ইলাফ, প্লিজ। মাত্র অল্প একটু খেলে আয়াত, আর একটু খাও। না প্লিজ। ইলাপ আর জোর করে না। জোর করে খাওয়ালে যদি আবার বমি করে দেয় ভেবে সুপের বাটিতেই রেখে দেয়। এরপর ওষুধ নিয়ে আয়াতকে খাইয়ে দেয়। আপনি খেয়েছেন ইলাফ? ইলাপ তাকায় আয়াতের দিকে। কত বছর পর কেউ তাকে এভাবে জিজ্ঞেস করছে খেয়েছে কিনা। ইলাপের হৃদয়ে এক প্রশান্তির বাতাস বয়ে যায়। ইলাপ মৃদু হেসে উত্তর দেয়, তোমার হাতে খাবো বলে 26 বছর ধরে না খেয়ে আছি আয়াজান। আয়াত চোখ ছোট ছোট করে বলে, মশকরা করছেন আমার সাথে? সকালেই তো আমার সামনে বসে বসে ঘাস পাতা খেয়েছেন। ইলাপ হাসে আয়াতের কথা শুনে। খেয়েছেন কিনা সেটা বলুন। হ্যাঁ খেয়েছি, এবার তুমি শুয়ে পড়ো। ইলাপ আয়াতকে ধরে শুইয়ে দেয়। আয়াত ছোট ছোট করে বলে ওঠে, আমার ঠান্ডা লাগছে। ইলাপ এক পলক তাকাই আয়াতের দিকে। সত্যি আয়াত মৃদু কাঁপছে। ইলাপ উঠে গিয়ে কাভার থেকে আরেকটা ব্ল্যাঙ্কেট নিয়ে আয়াতের গায়ে জড়িয়ে এরপর বসে পড়ে আয়াতের পাশে। ইলাপকে বসতে দেখে আয়াত আমতা আমতা করে বলে ওঠে, আপনি বসেছেন কেন? ঘুমাবেন না? এখানে তো ব্ল্যাঙ্কেট আর নেই, যদি তোমার ঠান্ডা লাগে তাহলে তোমাকে জড়িয়ে ধরতে পারবো। বলে বাঁকা হাসে ইলাপ। আয়াত লজ্জায় লাল নীল হয়ে যায়। কান দিয়ে ধোয়া উঠছে। আমার এখন আর ঠান্ডা লাগছে না, আপনি যেতে পারেন। আয়াতের লজ্জা পাওয়া দেখে ইলাপ হাসে। এরপর আবার হাসি মিলিয়ে যায়। করুণ চোখে নিজের গলার স্বর কিছুটা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে,
আমি তোমার সাথে একটু থাকি আয়াত জান, প্লিজ। আয়াত চোখ তুলে তাকায় ইলাফের দিকে। কি সহজ আবদার লোকটার, কি অসহায় কণ্ঠস্বর। এই আবদার কিভাবে উপেক্ষা করতে পারে সে? কিন্তু ভয় পেও না, আমি শুধু বসে থাকবো, তুমি ঘুমিয়ে গেলে চলে যাব। হুম, ইলাফ একগাল হাসে। আয়াত মুগ্ধ নয়নে একবার দেখে নেয়। ইলাফ উঠে কি আয়াতের মাথার পাশে বসে। আয়াতের চুলের ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে দেয়। কি করছেন? হুস, আর একটাও কথা বলবে না, ঘুমাও। ইলাফ আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আয়াত আবেশে চোখ বন্ধ করে নেয়। গভীর ঘুমে তলিয়ে আছে আয়াত। ইলাফ তার দিকে তাকিয়ে আছে। ভোর হতে বেশি সময় নেই। যদিও ইলাফ বলেছিল সে আয়াত ঘুমিয়ে গেলেই চলে যাবে, কিন্তু সে যায়নি, ঠাই বসেছিল একইভাবে। আয়াতের ঘুম ভাঙলে আয়াত খারাপ ভাবতে পারে, তাই আর থাকা যাবে না ভেবেই উঠে পড়ে ইলাফ। আলতোভাবে আয়াতের কপালে চুমু খেয়ে চলে যায় সেখান থেকে। সকালবেলা বারান্দার গ্লাস ভেদ করে সূর্যের আলো চোখে পড়ছে আয়াতের। সূর্যের আলো আর প্রখর হতেই নিভু নিভু চোখে তাকাই আয়াত। চোখ খুলে দেখতে পায় রোশনি তার পাশে বসে আছে। আয়াত ধীরে ধীরে উঠে বসে। গুড মর্নিং আয়াত। গুড মর্নিং। এখন শরীর কেমন লাগছে তোমার? ভালো। ঠিক আছে, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। জ্বর এখন অনেকটা কমে গিয়েছে, কিন্তু দুর্বলতা এখনো কাটেনি। হেল্প করব? না, আমি যেতে পারবো। দুর্বল পায়ে ফ্রেশ হতে চলে যায় আয়াত। 10 মিনিট পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। এরই মাঝে রোশনি আয়াতের খাবার আনিয়ে নেয়। এখানে আনানোর কি প্রয়োজন ছিল রশনি? আমি তো যেতে পারতাম। এখন থেকে তুমি এখানেই খাবে। কেন? ইলাপ ভাই বলেছে তাই। কেন? তোমাদের সাথে খেলে কি সমস্যা? ইলাপ ভাই বারণ করেছে। ভাই বলেছে সময় মতো তোমার খাবার রুমে দিয়ে যেতে, আর রুম থেকে প্রয়োজন ছাড়া না বেরোতে। তোমার ভাই কোথায়? ভাই অফিসে গেছে, বলেছে জরুরি কাজ আছে। আয়াত আর কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয়। ভাইয়ের থেকে শুনলাম অনন্যা নাকি তোমাকে পুলে ফেলে দিয়েছিল, কিছু বললে না তুমি? কি বলবো? ও তোমাকে ফেলে দিল আর তুমি কিছুই বললে না? ভাই বলেছে যদি তুমি মুখ ফুটে বলতে তাহলে অনন্যাকে ভাই শাস্তি দিত। আয়াত তাকায় রোশনির দিকে, শান্ত কণ্ঠে বলে ওঠে। কারোর সাথে যেচে তর্ক করা বা কারোর সাথে লাগা আমার ধাঁচে নেই রশনি। কেউ যদি কোনো অন্যায় করে সময় তাকে ঠিক সঠিক শাস্তি দিয়ে দেয়। রোশনি একটা দীর্ঘশ্বাস ছাড়ে, আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে। এত ভালো হতে নেই আয়াত। পৃথিবীর মানুষেরা খুব স্বার্থপর। স্বার্থের জন্য তারা অনেক কিছুই করতে পারে। সবাইকে সুযোগ দিতে নেই। সবাই এই সুযোগগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না। নীরবতাকে তারা দুর্বলতা মনে করে, আরও বড় বড় ফাঁদ তৈরি করে। তাই সবসময় সবাইকে ছেড়ে দিতে নেই। অবশ্য আমি তোমাকে এসব বলে কখনো তোমার স্বভাব বদলাতে পারবো না। সময় তোমাকে ধীরে ধীরে সব শিখিয়ে দিবে। আয়াত তাকিয়ে আছে রোশনির দিকে। মেয়েটা যতটা চঞ্চল স্বভাবে, ঠিক ততটাই ম্যাচিউর। এই বয়সে অনেক কিছু বুঝে সে। আয়াতের তাকানো দেখে রোশনি বলে ওঠে। ঠিক আছে, এখন বাদ দাও এসব। এই নাও তোমার ওষুধ, খেয়ে নাও। এখন আমি ঠিক আছি রশনি, ঔষধের প্রয়োজন নেই। একদম না ভাই, আমাকে কড়া গলায় অর্ডার দিয়েছে, তোমাকে ওষুধ খাওয়ানোর জন্য বলেছে। তুমি যদি ওষুধ না খাও তাহলে যেন জোর করে খাইয়ে দেয়। তাও যদি না খাও তাহলে ভাইকে কল দিতে, ভাই এসে খাওয়াবে তোমাকে। আয়াত একটা নিঃশ্বাস ছাড়ে, রোশনির হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নেয়। আয়াত তুমি থাকো, আমি যাই। আমার ভার্সিটিতে ক্লাস আছে আজকে। আমারও যাওয়া উচিত। তোমাদের বাড়িতে এসেছি থেকে আর যাওয়া হয়নি, অনেক গ্যাপ পড়ে গেল। তোমার শরীর ভালো নেই আয়াত, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত হবে না। আয়াত আর কিছু বলে না। সত্যি তার শরীরটা দুর্বল লাগছে। ঠিক আছে তুমি যাও, আমি না হয় আরো 2 দিন পরেই যাব। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। বলেই রোশনি চলে যায়। এখন বাজে 11:21। আয়াত বারান্দায় বসে কফি খাচ্ছে আর বই পড়ছে। হঠাৎ তার ফোন বেজে ওঠায়। ফোন হাতে নেয়। ইলাপ ফোন করেছে। আয়াত কিছুটা খুশি হয়ে যায়। পরক্ষণে নিজেকে স্বাভাবিক রেখে কলটা রিসিভ করে। হ্যালো প্রিন্সেস, গুড মর্নিং। কি করছো? বই পড়ছি। উফ, ডিস্টার্ব করে ফেললাম না তো তোমাকে? তুমি তো আবার পড়ার সময় ডিস্টার্ব করলে একদম পছন্দ করো না। কিছুটা মজা ছুড়ে বলে ওঠে ইলাপ। কি জন্য কল দিয়েছেন সেটা বলুন। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। প্রয়োজন ছাড়া একদম কোথাও বের হবে না। হুম। রাখছি, নিজের খেয়াল রেখো। শুনুন। বলো আয়াত জান। না মানে আপনি কখন আসবেন? কেন আয়াত জান,
আমাকে খুব মিস করছো বুঝি? আপনাকে কেন মিস করতে যাব? বাসায় একা একা ভালো লাগছে না, রশনিও নেই, তাই বললাম। আমি থাকলে বুঝি ভালো লাগে? সেটা কখন বললাম? তুমি মাত্রই তো বললে একা একা ভালো লাগে না। হ্যাঁ তাই তো, কি বললাম আমি? মাত্র দূর ছাতার মাথা। এই পাগল লোকের সাথে থাকলে আমিও নিশ্চিত পাগল হয়ে যাব। আচ্ছা, রাখছি আমি। ইলাপকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়াত কল কেটে দেয়। একটু পর টুংটাং করে একটা মেসেজ আসে। এত লজ্জা পেতে হবে না প্রিন্সেস। এত লজ্জা পেলে এই ক্রিকেট টিম বানাবো কিভাবে? মেসেজ দেখে আয়াত ধুম করে ফোনটা টেবিলে রেখে দেয়। কি বলছে ইলাপ এসব? নিশ্চিত কোনো নেশা পানি খেয়েছে। কেন যে আসার কথা বলতে গেলাম এই উন্মাদ লোকটাকে। আয়াত তখন সত্যি লজ্জা পেয়েছিল, কিন্তু মেসেজ দেখার পর তার লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চাচ্ছে। আরও কিছুক্ষণ বই নিয়ে পড়ে এরপর রুমে চলে আসে আয়াত। একা একা তার ভালো লাগছে না। একটু গল্প করা যাবে ভেবে সে মাহফুজার রুমের দিকে যায়। আসবো আন্টি? আওয়াজ শুনে দরজার দিকে তাকায় মাহফুজা। আরে এসো এসো। কি করছেন আন্টি? কি করবো আর বলো, অফিসের কিছু ফাইল চেক করছিলাম। ও আচ্ছা। বসো না মা। আয়াত বসে পড়ে সোফায়। ইলাফের ব্যাপারে কি ভেবেছো মা? আমি এখনো কোনো কিছু ভাবিনি আন্টি। মা বাবা যেটা বলবে সেটাই হবে, কিন্তু ইলাফের কথা শুনে মনে হয় না ইলাফ আমাকে এমনি এমনি ছেড়ে দেবে। আর তাছাড়া সত্যি বলতে ইলাফ যে আমাকে খুব বেশি জোর করছে এমনও না। আমার মনে হয় আমিও ইলাফকে একটু হলেও পছন্দ করি, না হলে কেন আমি তাকে খুব বেশি বাধা দিতে পারি না? ইলাফ অনেক রাগী একটা ছেলে, যেটা বলে সেটাই করে। তার পছন্দের জিনিস কখনো কারোর সাথে শেয়ার করে না। সহজে তার কোনো জিনিস পছন্দ হয় না, কিন্তু একবার যেটা পছন্দ হয় সেটা সারা জীবনের জন্য তার হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ছাড়ে আয়াত। দেখা যাক কি হয় আন্টি। আমি সব কিছু আমার নিয়তির ওপর ছেড়ে দিয়েছি। আপনি এহসানকে এ ব্যাপারে কিছু বলেছেন? না, এখনো কিছু জানায়নি। জানালে সে ঝামেলা করবে। মা বাবাকে কিছু বলেছেন? হ্যাঁ, তোমার মাকে জানিয়েছি। বলেছে তোমার সাথে এই ব্যাপারে কথা বলবে। আচ্ছা, ভালো কথা, তোমার মা অনেকবার তোমার নাম্বারে কল দিয়েছে, কিন্তু তোমার নাম্বার বন্ধ বলছে। কে তোমার মাকে কল দিও। কিন্তু আমার নাম্বার তো খোলাই আছে, মনে হয় নেটওয়ার্ক পায়নি। আয়াত আর মাহফুজা আরও কিছুক্ষণ গল্প করতে থাকে। এদিকে একটু আগে ইলাপ বাড়িতে ফিরেছে। তার আয়াতজান তাকে মিস করছে আর সে দূরে থাকবে, এটা তো কিছুতেই হতে পারে না। আয়াতের রুমে গিয়ে দেখে আয়াত নেই। চারপাশে খুঁজে কোথাও না পেয়ে জোরে জোরে ডেকে ওঠে। মাহফুজার রুমের সামনে আসতেই আয়াতের হাসির শব্দ শুনতে পায়। রাগে তার মাথা ধপধপ করে জ্বলে ওঠে, চোখের সাদা অংশ লাল বর্ণ ধারণ করে। দরজার বাইরে থেকে ইলাপ চিৎকার করে আয়াতকে ডেকে ওঠে। আয়াত আর মাহফুজা দুজনেই লাফিয়ে ওঠে। আয়াত উঠে দরজার দিকে এগিয়ে যায়। মাহফুজাও আয়াতের পিছনে পিছনে গিয়ে দরজার সামনে দাঁড়ায়। এখানে কি করছো তুমি আয়াত? তোমাকে না বলেছি রুম থেকে বের হবে না প্রয়োজন ছাড়া? রাগে চিল্লিয়ে ওঠে ইলাপ। কি সব কথা বলছেন আপনি ইলাফ? আমি কি কোথাও চলে গিয়েছি নাকি? তুমি রুম থেকে কেন বের হয়েছো? আশ্চর্য, আমার একা একা ভালো লাগছিল না দেখে আন্টির সাথে একটু সময় কাটাতে এলাম। যার তার সাথে মিশতে যাবে না আয়াত। কঠিন কণ্ঠে বলে ইলাপ। আয়াত একবার মাহফুজার দিকে তাকায়। তাদের দিকে তাকিয়ে চুপচাপ দরজা ধরে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে। ইলাপ আয়াতকে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইলাপের এমন ব্যবহারে আয়াতের রাগ উঠে যায়। সে তেড়ে এসে ইলাপের সামনে দাঁড়ায়। এটা কেমন ধরনের অসভ্যতা ইলাফ? মায়ের সাথে কে এমন কথা বলে? আপনি? আর কিছু বলতে পারে না আয়াত। ইলাপের ক্রোধান্বিত চেহারা দেখে বাকি কথা ঢুকিলে নাই। ইলাপ আয়াতের আরেকটু সামনে এসে দাঁড়ায়। চোখ দিয়ে মনে হচ্ছে তার রক্ত ঝরছে। ইলাপের চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয় আয়াত। ইলাপ শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, আমার দিকে তাকাও আয়াত। আয়াত এখনও নিচের দিকে তাকিয়ে আছে। আয়াতের এই স্ট্যাচু হয়ে থাকাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। তোমাকে আমার দিকে তাকাতে বলেছি। এক কথা বারবার রিপিট করতে অভ্যস্ত নই আমি। আয়াত ভয়ে ভয়ে তাকায়। আয়াতের ভয়তো চেহারা দেখে ইলাপ নিজের রাগ কিছুটা সংবরণ করার চেষ্টা করে। আয়াতের চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, যার তার সাথে মিশতে যাবে না আয়াত। আয়াত ছোট ছোট করে বলে ওঠে, উনি আমার মা হয় ইলাফ। ইলাপ চোখ বন্ধ করে নেয়। দাঁতের দাঁত চেপে গভীর দুটো নিঃশ্বাস ছাড়ে। আবার আয়াতের দিকে তাকায়। ওনাকে আমি মা হিসেবে মানি না আয়াত। কিন্তু কেন? সেটা এখন তোমাকে বলতে পারবো না। সময় হলে আমি নিজেই তোমাকে জানাবো।
শুধু একটা কথা মনে রাখবে, ওই মহিলার থেকে দূরে থাকবে। আর তোমাকে আমি রুম থেকে বের হতে বারণ করেছিলাম, তাও কেন বের হয়েছো? আমি বুঝতে পারিনি আপনি এতটা রাগ করবেন। একা একা আমার ভালো লাগছিল না, তাই গিয়েছিলাম। আর তাছাড়া আমাদের এখনো বিয়ে হয়নি ইলাভ। আপনি এখন থেকে আমাকে এইভাবে ডমিনেট করতে পারেন না। যখন তখন এইভাবে আমার সব বিষয়ের ওপর হস্তক্ষেপ করতে পারেন না। ইলাপ নিজের কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলে ওঠে। আমি তোমার ভালোর জন্যই বলছি আয়াত জান। কোনটাতে তোমার ভালো হবে আর কোনটাতে খারাপ সেটা তোমার থেকে আমি বেশি বুঝি। আর তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আমি সব কিছু রেখে চলে এসেছি। তোমার কোনো প্রয়োজন হলে আমাকে বলবে। আর তোমাকে সময় দেওয়ার জন্য আমি আর রোশনি আছি। আয়াত ছোট্ট করে উত্তর দেয়। হুম। ইলাপ হঠাৎ আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়াত ভ্যাবাচাকা খেয়ে যায়। কি করছেন, ছাড়ুন। ইলাপ আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে। সরি আয়াত জান, আমি এভাবে তোমার সাথে রুড বিহেভ করতে চাইনি। আই এম রিয়েলি সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আয়াত জান। আয়াত মনে মনে ভাবে, এই লোকের নিশ্চয়ই মানসিক সমস্যা আছে। এই রক্ত আবার এই বৃষ্টি। বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, ছাড়ুন তো আগে। না, আগে বলো ক্ষমা করে দিয়েছো। আয়াতের মন চাচ্ছে দেওয়ালের সাথে গিয়ে নিজের মাথাটা নিজেই ফাটিয়ে দিতে। এই লোক একদিক থেকে চেপে মেরে ফেলছে, আরেক দিক দিয়ে বলছে ক্ষমা করে দিতে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি, এবার তো ছাড়ুন। আয়াতের কথা কানে যেতেই আয়াতের মাথার চুলের মধ্যে একটা ছোট্ট চুমু দিয়ে ছেড়ে দেয় আয়াতকে। আয়াত যেন হাত ছেড়ে বাঁচল। বাপরে! ইলাপের দিকে তাকে আয়াত খানিক চেঁচিয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, আপনি বরং আমাকে মেরেই ফেলুন। এই যে আপনার হাতির মতো হাত দুটো দিয়ে একদম পিষে ফেলুন আমাকে। আল্লাহ, আমার শরীরের সব হাড্ডি মনে হয় এপাশ ওপাশ হয়ে গেছে। ইলাপ আয়াতের দিকে তাকিয়ে মুখটাকে বাচ্চাদের মতো করে ফেল। অসহায় কণ্ঠে বলে উঠল। আমি দুঃখিত আয়াত জান, তুমি কি বেশি ব্যথা পেয়েছো? আয়াত এক পলক তাকায় ইলাফের দিকে। লোকটা পাক্কা অভিনেতা। কিভাবে ক্ষণিকের এক্সপ্রেশন চেঞ্জ করে ফেল। নাটক সিনেমায় অভিনয় করলেও তো পারে। ইলাপের বাচ্চা বাচ্চা চেহারা দেখে আয়াতের সব রাগ যেন উবে গেল। কিন্তু গলে গেলে চলবে না। আয়াত মেকি রাগ দেখি বলে উঠল। না না না, এটা কি করে সম্ভব? আপনাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আপনার মতো একটা বদরাগী আর বদমেজাজি লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। মুহূর্তেই ইলাপের চোয়াল শক্ত হয়ে যায়। অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে উঠল। কি বললে প্রিন্সেস? আবার বলো তো। আয়াত একটা শুকনো ঢোক গিলে। কই কিছু বলিনি তো। আমি স্পষ্ট শুনেছি তুমি কিছু বলেছো, আবার বলো। আয়াত মনে মনে কিছুটা সাহস নিয়ে ইলাপের তখনকার কথাটা ব্যঙ্গ করে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে। আমি একটা কথা বারবার রিপিট করতে অভ্যস্ত নই। ইলাপ স্পষ্ট বুঝতে পারছে আয়াত তার মজা নিচ্ছে। তবে রে। ইলাপ আয়াতকে ধরতে নেয়। আয়াত এক ছুটে বারান্দায় চলে যায়। ইলাপও আয়াতের পিছন পিছন ছুট লাগায়। খানিকক্ষণ ছোটাছুটি করে আয়াত ক্লান্ত হয়ে যায়। এমনই তো জ্বরের কারণে তার শরীর দুর্বল হয়ে আছে। সে ছোটাছুটি বন্ধ করে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। ইলাপ তাকে খপ করে ধরে নেয়। আয়াতের কানের কাছে মুখ নিয়ে মৃদু আওয়াজে বলে ওঠে। এবার কোথায় পালাবে আয়াত জান? আয়াত বড় বড় শ্বাস নিতে থাকে। হাঁপিয়ে গেছে সে। চলো রুমে চলো, তোমার শরীর এখনো দুর্বল। আয়াত বিনা বাক্যে রুমে চলে যায়। গিয়ে খাটে বসে পড়ে। ইলাপ তাকে পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হয়। ইলাপ আয়াতের পাশে বসে পড়ে। এবার আয়াতের চোখ যায় খাটের এক কর্নারে থাকা সূর্যমুখী ফুলের বুকেটার দিকে। আয়াত হাত বাড়িয়ে বুকেটা নেয়। উল্টে পাল্টে দেখতে থাকে। তার চোখে মুখে খুশি ঝিলিক। ইলাপ মুগ্ধ নয়নে তার আয়াত জানকে দেখছে। এটা কখন আনলেন? ইলাপের দিকে তাকিয়ে বলে ওঠে আয়াত। অফিস থেকে ফেরার সময় আনলাম, তোমার পছন্দ হয়েছে? খুব। সূর্যমুখী ফুল আমার অনেক প্রিয়। সেজন্যই আনলাম। আয়াত চমকে তাকায় ইলাফের দিকে। আপনি কি করে জানলেন সূর্যমুখী আমার প্রিয়? রোশনি বলেছে। আয়াতের মনে পড়ে একদিন কথায় কথায় সে রোশনিকে বলেছিল সূর্যমুখী ফুলের কথা। আয়াত বলে, ও আচ্ছা। আয়াত আবার ফুলগুলোর দিকে তাকায়। ফুলে হাত বোলাতে বোলাতে বলে ওঠে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলগুলো উপহার দেওয়ার জন্য। ফুলগুলো খুব সুন্দর। আমার ফুলের থেকে বেশি সুন্দর না, আমার ফুলটাই বেশি সুন্দর, একদম যাকে বলে বেস্ট। নেশালো কণ্ঠে বলে ইলাফ। আয়াত ইলাফের দিকে তাকিয়ে প্রশ্নাতুর কণ্ঠে বলে, আপনার ফুল? হ্যাঁ, এই যে দেখো, আবার ফুল, তার প্রিয় ফুল হাতে নিয়ে বসে আছে।
বাঁকা হাসে ইলাফ। ইলাফের কথার মানে বোধগম্য হতেই একরাশ লজ্জার এসে ভিড় করে আয়াতের মনে। মনে মনে বলে ওঠে, লোকটা এতটা নির্লজ্জ, ঠোঁটকাটা কেন? এসব বলে তার যে লজ্জা হয় সে কি বুঝে না? আয়াত এদিক ওদিক চোখ ঘুরিয়ে লজ্জা লুকানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। আয়াতের এরকম ব্যর্থ চেষ্টা দেখে ইলাফ মৃদু হাসে। তার বোকা আয়াতজান ইলাফ অস্পষ্ট স্বরে বলে ওঠে, সানফ্লাওয়ার, মাই সানফ্লাওয়ার। ইলাফের কথায় কান এড়ায় না আয়াতের। সে ঠিকই শুনে নিয়েছে ইলাফ কি বলেছে। ইলাফ আয়াতের হাত ধরে আয়াত তাকায় ইলাফের দিকে, নিজের কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না আয়াজান। আমি তোমার সাথে বাঁচতে চাই, গোটা একটা জীবন তোমার সাথে কাটাতে চাই। প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। আয়াত ফুলের বুকে হাত থেকে খাটে রাখে, নিজের হাতের উপর রাখা ইলাফের হাতের উপর হাত রাখে। ভাগ্যে যা আছে সেটাই হবে ইলাফ। যদি আমি আপনার নিয়তিতে থাকি তাহলে আমাকে আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। আমাকে কিছুটা সময় দিন আপনাকে চেনার, জানার, বোঝার জন্য। আমার কিছুটা সময় প্রয়োজন। একবার আপনাকে চিনে গেলে, বুঝে গেলে আপনার আর কোনো দুঃখ কষ্ট থাকতে দিব না। প্রমিস। ইলাপের চোখ জলজল করছে, তার খুব খুশি লাগছে। সে আয়াতের হাতে পাগলের মতো চুমু খায়। ইলাপের কাণ্ড দেখে আয়াত ফিক করে হেসে দেয়। হয়েছে, ছাড়ুন, গিয়ে ফ্রেশ হয়ে নিন। ইলাপ আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায়। আয়াতের হঠাৎ চোখ পড়ে তার ফোনের উপর। শুনুন, আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন? ওই দিন রাতে তুমি ফোন বারান্দাতে রেখে গিয়েছিলে, তখন নিয়েছি। আর তোমার ফোনের সিমটা চেঞ্জ করে দিয়েছি। আয়াত অবাক চোখে তাকায় ইলাফের দিকে। কেন চেঞ্জ করেছেন আমার সিম? চেঞ্জ না করলে এহসান তোমাকে কল করে পাগল করে দিত এটার জন্য। আয়াত নিজের কপাল চাপড়ায়। আগে বললেন না কেন? মা আমাকে কতবার কল দিয়েছিল, ফোনটা কি বন্ধ পাচ্ছিল। এখন বলেছি তো। আয়াত একটা গভীর নিঃশ্বাস ছাড়ে। সে কি বলবে নিজেই বুঝতে পারছে না। কোন পাগলের পাল্লায় পড়ল সে। ঠিক আছে, ঠিক আছে, গিয়ে ফ্রেশ হয়ে নেন। ওকে বলে বেরিয়ে যায় ইলাপ। আয়াত একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ইলাপ ধুম করে এসে আবার আয়াতের সামনে দাঁড়ায়। ভূত দেখার মতো চমকে ওঠে সে। আবার কি? রেডি হয়ে থেকো, আমরা বাইরে খেতে যাব। খাওয়া শেষে আজকে সারা দিন তোমাকে নিয়ে ঘুরবো। সত্যি? আয়াত খুশি হয়ে যায়। ইলাপও চলে যায়। ইলাপ চলে যাওয়ার পর আয়াত দরজা লক করে রেডি হতে চলে যায়।